অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষাতে বিজ্ঞানের কথা, বিজ্ঞানের খবর, বিজ্ঞানের বিশ্লেষণ, বিজ্ঞানের ইতিহাস সবকিছুই আমরা নিয়ে আসি। আপনাদের মনের কৌতূহল বাড়ানো সবকিছুর দিকেই আমরা নজর রাখি। সফল কতটা হই সেটা আপনারাই বলতে পারবেন। আজকে একইভাবে শুরু করব। শুধু এটুকু জানিয়ে রাখি, গণিতের ইতিহাস, অঙ্কের অতীতের কথা আমরা আজকের আলোচনায় আনব। তবে সেসবে যাওয়ার আগে আমরা শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর। রক্ত থেকে তৈরি হল ডিম্বাণু। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বায়োটেকনোলজি সংস্থা কনসেপশন এই অসাধ্য কাজ করেছে। এই প্রথম কোনো গবেষণাগারে রক্তের কোষ থেকে ডিম্বাণু তৈরি করা গেল। রক্তের স্টেম কোষ ব্যবহার করে ইনভিট্রো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় এই কাজটি করা গেছে। সংস্থার প্রধান ম্যাট ক্রিসিলফ জানিয়েছেন, প্রজনন সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারে এই নয়া আবিষ্কার। মানুষের শরীর থেকে রক্ত সংগ্রহ করে তা বিশেষ উপায়ে প্রথমে প্লুরিপোটেন্ট স্টেম সেল বানানো হয়েছে। স্টেম কোষ হল শরীরের সেই আদি কোষ যার থেকে নানান কোষ তৈরি করা যায়। একে তাই মাতৃকোষ বা অঙ্কুর কোষও বলে। স্টেম কোষ নিয়ে গবেষণাগারে নানা রাসায়নিক প্রক্রিয়ায় প্রাইমোডিয়াল জার্ম সেল তৈরি করেছেন গবেষকেরা। এটি এমন কোষ যা থেকে ডিম্বাণু বা শুক্রাণু তৈরি করা যায়। গবেষকেরা প্রাথমিক স্তরে ডিম্বাণু তৈরি করেছেন। জাপানি বিজ্ঞানী কাতসুহিকো হায়াশি এবং তার সতীর্থেরা 2016 সালে ইঁদুরের উপর পরীক্ষা করে প্রথমে সফল হয়েছিলেন। তবে মানুষের ক্ষেত্রে ডিম্বাণুর গঠন ও বিকাশ অনেক বেশি জটিল হওয়ায় তা করাটা কঠিন ছিল। এবারে বিজ্ঞানীরা সেই কাজটি করে দেখালেন। এই পদ্ধতি সফল হলে আইভিএফ চিকিৎসায় দারুণ সাফল্য মিলবে। শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করা বেশ কষ্টদায়ক। এর জন্য দিনের পর দিন হরমোন ইনজেকশন দিতে হয়, যার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। রক্তের কোষ থেকে ডিম্বাণু তৈরি সম্ভব হলে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হবে না, প্রয়োজন পড়বে অস্ত্রোপচারের। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। অঙ্কের অতীত আছে। জ্ঞানচর্চার যে কোনো শাখার মতোই বহুদিন ধরে গড়ে উঠেছে অঙ্কের আজকের যে জ্ঞান রাশি। তো তার মধ্যে এমন কিছু কিছু উঠে আসে হঠাৎ করে, যার ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু কথায় বা মিডিয়ার সংবাদে এটুকু বুঝতে পারি যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, জানতে ইচ্ছে হয়, কিন্তু সেভাবে বুঝিয়ে দেওয়ার মানুষ পাই না। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন অধ্যাপক পার্থ সারথী মুখোপাধ্যায়। তিনি দীর্ঘদিন ধরে অঙ্ক পড়াচ্ছেন রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল যে কলেজ নরেন্দ্রপুরে রয়েছে সেখানে। তিনি দীর্ঘদিন ধরে অঙ্কের ইতিহাস নিয়ে কাজ করছেন, বেশ কয়েকটি বই আছে তার, এবং তার সংস্কৃতেও একটা ব্যুৎপত্তি আছে, যার ফলে তিনি এই কাজটা আরও বিস্তারে করতে পারেন। আমাদের এখানেও উনি বলেছেন অন্যের সাথে আগে। আজকে আমরা তার কাছ থেকে শুনব বাকশালী ম্যানাস্ক্রিপ্ট বা বাকশালী পাণ্ডুলিপি নিয়ে। আমরা কোনো জিনিস যখন শুনতে চাই, কিছু একটা উদ্দেশ্য থাকে। কেউ একটা বলে দিয়েছে, কোনো একটা কারণে হঠাৎ করে একটা সংশয় জেগেছে বা কৌতূহল জেগেছে। আমাদেরও এই কৌতূহলটা কেন জাগলো আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমরা বলা যেতে পারে এর যথার্থ শুরুতে বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপরে ইতিহাসে যাব। অধ্যাপক মুখোপাধ্যায়কে স্বাগত জানাই। এবং প্রথম প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে এই যে বাকশালী পাণ্ডুলিপি নিয়ে কথা বলবো, কেন বলবো? শুধু কি ইতিহাসের গুরুত্ব বিচারে, নাকি সাম্প্রতিককালেও তার কোনো প্রয়োগ থাকতে পারে? ঠিক কারণটা কি? দেখুন, ভারতবর্ষে শূন্যের আবিষ্কার হয়েছে এই ধরনের একটা কথা আমরা ছোটবেলা থেকে সবাই শুনে বড় হই, যদিও তার বিস্তারিত প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিত আমাদের রোজকার পড়াশোনার জগতে কখনো সেভাবে ধরা পড়ে না। সেই সূত্রে বাকশালী পাণ্ডুলিপির যে বিভিন্ন ধরনের গুরুত্ব, তার মধ্যে একটা অসামান্য গুরুত্বের জায়গা হচ্ছে যে ভারতীয় উৎসের প্রথম যে গণিত বিষয়ক পাণ্ডুলিপিতে লিখিত শূন্যের প্রতীকচিহ্ন পাওয়া যায় তা হলো এই বাকশালী পাণ্ডুলিপি। তবে মজা হচ্ছে, এখানে যে শূন্যের প্রতীকচিহ্ন তা কিন্তু আজকের আধুনিক শূন্যের মতো দেখতে নয়। সেই সময়ে শূন্যকে লেখা হতো একটা বোল্ড ডট বা বড় বিন্দুর আকারে, এবং তা বহু গাণিতিক গণনায় ব্যবহৃত হয়েছে বাকশালী পাণ্ডুলিপিতে, এবং সেই সংখ্যাগুলো সব দশমিক স্থানীয় মান পদ্ধতিতে লেখা।
সেই সূত্রে এই পাণ্ডুলিপির মূল রচনার সময়কাল নির্ধারণ ঐতিহাসিকভাবে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবে যে তাহলে ভারতবর্ষ কোন সময় শূন্যকে লিখিত আকারে প্রকাশ করেছে এবং তাই দিয়ে গণিত চর্চা করেছে। এই জিনিসগুলো এখনও কিন্তু দুর্ভাগ্যজনক হলেও একেবারে সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত নয়। এই নিয়ে আন্তর্জাতিক মহলে যারা এইসব চর্চা করেন, দেশি এবং আন্তর্জাতিক নানান বিশেষজ্ঞ, তাদের মতপার্থক্য আছে। সেই সুবাদেই বাকশালী পাণ্ডুলিপির অন্যতম গুরুত্ব, তার বাইরেও গুরুত্ব হচ্ছে এতে থাকা যে গণিত সম্ভার, সেই গণিত সম্ভার দেখলে চমকপ্রদ হতে হয় যে ওই ধরনের প্রাচীন সময়ে ভারতবর্ষ এই ধরনের গণিত চর্চা হতো। এই তথ্য আমাদের কাছে কিন্তু একটা শ্রদ্ধা বিস্ময়ে মাথা নত করে দেওয়ার মতন তথ্য। আমরা এর ইতিহাসে ডুব দেওয়ার চেষ্টা করব আমাদের স্বল্প সময়ের মধ্যে। তবে তার আগে একটা কথা বলে দিই যে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের উদ্যোগে তার যে প্রতিষ্ঠান, অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে, সেইটার মধ্যে একটা মিউজিয়াম তৈরি হয়েছে শূন্যের উপরে। তো যারা যারা দেখার সুযোগ পেয়েছেন তারা তো নন্দিত হয়েছেন, তাদের ভালো লেগেছে। এই ভালো লাগাটা আমাদের সবারই ঘটে। তার কারণ ওই যে উনি বললেন যে শূন্য ভারত আবিষ্কার করেছে। আচ্ছা, কবে করলো, কে করলো, কিভাবে প্রয়োগ হলো, সত্যি সত্যি কবে সর্বসাধারণের জন্য ব্যবহৃত হতে শুরু করলো, এই জিনিসগুলো জানা নেই। ওনার ওখানে একটার পর একটা প্যানেলে দর্শক যখন যাবেন ধীরে ধীরে বুঝতে পারবেন কিভাবে বিবর্তিত হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আজকে চর্চা করব না। আজকে বাকশালী পাণ্ডুলিপিতে মন দেব। আবিষ্কারটা হলো কিভাবে? হ্যাঁ, এইটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 1881 সালে সেই সময়কার ব্রিটিশ ভারতবর্ষে সম্পূর্ণ কাকতালীয়ভাবে এই নথি আবিষ্কৃত হয়। এই যে পাণ্ডুলিপিটা, এটা বার্চ গাছের ছালে কালিতে লেখা একটা অসম্পূর্ণ দলিল, যা প্রায় 70টা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পৃষ্ঠা নিয়ে গঠিত। ব্রিটিশ ভারতে সেই সময়কার বকশালী গ্রাম, সেটা আজকের নিরিখে দেখলে আধুনিক পাকিস্তানের যে পেশোয়ার, সেখান থেকে প্রায় 50 মাইল দূরে অবস্থিত। এই অঞ্চল প্রখ্যাত প্রাচীন যে বিদ্যাপীঠ তক্ষশিলা, গান্ধার অঞ্চলের মধ্যে পড়ত, সেখান থেকে 70 মাইলের মধ্যে কম বেশি পড়ে। সেখানে এক নিরক্ষর চাষি একটা চাষের জমি কোদাল দিয়ে কুপিয়ে সমান করতে গিয়ে পাথরের খাঁজ থেকে বড় পাথরের নিচে চাপা পড়ে থাকা এই অসামান্য দলিল আবিষ্কার করেন। অবশ্য তিনি এর তাৎপর্য বুঝতে পারেননি এবং আমাদের সৌভাগ্য যে তিনি সেটাকে সেই অর্থে ফেলে দেননি বা নষ্ট করে ফেলেননি। তবে টেনে অসাবধানে বের করতে গিয়ে অনেকগুলো পৃষ্ঠাই ক্ষতিগ্রস্ত হয়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। বার্চ গাছের ছালে লেখা সেই পৃষ্ঠার ওপর আঁকিবুকি দেখে তিনি নিয়ে সেই জমির যে মালিক মিয়া আনোয়ার উদ্দিন, তার হাতে সেটা তুলে দেন। সেখান থেকে ওই অঞ্চলের যে কাছাকাছি মর্দান প্রভিন্স, সেই সময়কার পেশোয়ারের কাছে তার যে রেসিডেন্ট কমিশনার ব্রিটিশ, তার কাছে গিয়ে পৌঁছয়। প্রথমে এটা তারা ভেবেছিলেন যে এটা হয়তো কোনো ওই কনিষ্কর সময়কার লেখা ত্রিপিটকের কোনো একটা পুঁথি কোনো হতে পারে। তারপরে সেটা নানান হাত ঘুরে, আমি সংক্ষেপে বলি, সেই সময় আলেকজান্ডার কানিংহামের হাতে পৌঁছয় এবং তাঁর তত্ত্বাবধানে এটা চলে আসে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়। কলকাতায় তখন কলকাতা মাদ্রাসা, সেখানে প্রাচ্যবিদ্যা বিশারদ মাদ্রাসা ডাইরেক্টর ডক্টর হর্নেলের হাতে এসে পৌঁছয় এবং কলকাতার সেই বৈঠকখানা রোডে তৎকালীন কলকাতা মাদ্রাসায় বসে ডক্টর হর্নেল প্রথম এর পাঠোদ্ধার করেন এবং 1883 সালে বেঙ্গল এশিয়াটিক সোসাইটির সভায় এই পাণ্ডুলিপির সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং তিনিই প্রথম তুলে ধরেন যে এটা একটি গণিতের পাণ্ডুলিপি। এতে অসামান্য সমস্ত গণিতের কষা অনুশীলনী সহ সূত্র বিবৃত রয়েছে। এই যে পাণ্ডুলিপি, এর কিন্তু শুরু বা শেষাংশ পাওয়া যায়নি, ফলে এর কোনো নাম আমরা জানি না। কিন্তু এর উপস্থাপনা থেকে অনুমান করা যায় যে এটা এক ধরনের গাণিতিক অনুশীলনমালা, যেটা ভারতীয় ঐতিহ্যের সাধারণ যে গাণিতিক পাঠ্যপুস্তক ইত্যাদি আমরা পরবর্তীকালে আর্যভট্ট ইত্যাদির সময় থেকে পেয়েছি, তার বিন্যাসের থেকে এর বিন্যাস কিন্তু আলাদা। এই অসাধারণ যে গাণিতিক অনুশীলনমালা, যে অসামান্য সব সমস্যায় সমৃদ্ধ, সেগুলো আমাদেরকে সত্যিই এক অবাক করা
শ্রদ্ধায় মাথা নত করিয়ে দেয়। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, যে যখন আপনি বলছেন অসাধারণ গাণিতিক সম্ভার রয়েছে, ধরুন যারা অঙ্ক নিয়ে বা অঙ্কের ইতিহাস নিয়ে কিছুটা জানে তারা একটা আন্দাজ করতে পারছে কি হতে পারে। ধরুন আমরা যারা ইতিহাসে এতটা রপ্ত নই, আমরা যদি জিজ্ঞেস করি যে আজকের দিনে করছি এবং ভেবেছি যে খুব কাছাকাছি সময় আবিষ্কৃত হয়েছে, আসলে হয়ে গেছে তখন, এমন কিছু কি আছে? ধরুন বর্গমূল, এই ধরনের অবশ্যই কিছু কি আছে? অসাধারণ সমস্ত জিনিস আছে। আমি যদি খুব সংক্ষেপে আমাদের সময়ের কথা ভেবে আপনাকে কয়েকটি একটা মোটের ওপর শ্রেণী বিভাজন করি আমরা বাকশালী পাণ্ডুলিপিতে যে গণিত দেখতে পাওয়া যায় তাহলে দেখা যায় তার মধ্যে লিনিয়ার ইকুয়েশনের সমাধান সম্বন্ধে আলোচনা করা আছে, দ্বিতীয় ডিগ্রির যে অনির্ণীত সমীকরণ বা ইনডিটারমিনেট ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, গাণিতিক প্রগতি মানে যাকে প্রোগ্রেশন বলে, যেমন আজকে আমরা এপি জিপি ইত্যাদি পড়ি, দ্বিঘাত সমীকরণ। আপনি যে বর্গমূলের কথা বললেন, অসামান্য একটা সূত্র আছে বর্গমূলের যুক্তিসঙ্গত আসন্ন মান নির্ণয়, মানে অ্যাপ্রক্সিমেট স্কোয়ার রুটের ভ্যালু বের করা, যেটা একটা পারফেক্ট স্কোয়ার নয় এমন একটা সংখ্যা। যেমন একটা √2 করতে গেলে আমরা 1.414 আর কত যাব একদম ভাবতে থাকি, সেই রকম। একদম। এবং এটা শুধু ওই 2 এর মতন ছোট নয়, বড় বড় সংখ্যা, যে সংখ্যাগুলো অন্য কোনো গণিতের সমস্যা সমাধান করতে গিয়ে এসে উপস্থিত হচ্ছে, এত বড় যে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। আমি আপনাকে বলছি, এমন সংখ্যা ওখানে আছে যেটা লিখতে গিয়ে দশমিক সংখ্যাতন্ত্রে 21টি অঙ্ক লাগছে, ডিজিট লাগছে। এবং বড় বড় সংখ্যাদের এরকম অ্যাপ্রক্সিমেট স্কোয়ার রুট বের করার সেই যে ফর্মুলা, কথা যেহেতু উঠলো আমি আপনাকে সেই ফর্মুলাটার কথা বলি। অকৃতে শ্লিষ্ট কৃত্যুনা শেষচ্ছেদ দিশঙ্গুনা তদ্বর্গ দল সংশ্লিষ্ট রীতি শুদ্ধি কৃতিক্ষয়। এই মাধ্যমে এটাকে খুব বেশি বুঝিয়ে লিখে দেখাতে পারলে যেরকমভাবে হতো সেটা তো সম্ভব নয়। আমি শুধু এইটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমার শ্রোতা বন্ধুদের বলছি, যে এটাতে দেখানো যায়, দেখানো গিয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য, যে এই যে সূত্র এবং এই সূত্রের সাহায্যে যে 6খানা অঙ্ক বাকশালী পাণ্ডুলিপিতে করে দেওয়া আছে, তার বিশ্লেষণ করে সেই সূত্রের যদি আধুনিক বীজগাণিতিক রূপে আমরা এই সূত্রটা লিখি, তাহলে সেই সূত্রটা দাঁড়ায় যাকে আজকে আমরা নিউটন র্যাপসন সূত্র বলে জানি। কল্পনা করুন, নিউটনের সময় কিন্তু সপ্তদশ শতাব্দী, আর এটা বহু বহু আগে। এর সময় নিয়ে বিতর্ক থাকলেও এটা যে তার থেকে 1000-1500 বছর আগেকার জিনিস, সেই বিষয়ে বিতর্ক নেই। এখানে একটা সবথেকে ভাবার জিনিস বা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আজকে কোনো অঙ্কের বই খুললে কি দেখব? সামান্য কয়েকটা কথার পরই একটা ইকুয়েশান, একটা নতুন নোটেশান, এগুলো দেখব। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার কথা বা যে সূত্রের কথা আপনি বলছেন, আপনি শুধু ভাষায় বললেন, পরিষ্কার ভাষায় বলে গেলেন। এবং এইটাই কিন্তু ভারতের দীর্ঘদিনের একটা ঐতিহ্য হয়ে থেকেছে। শুধুমাত্র যে কথাগুলো বলি হয়তো একটু হেয়ালির মতো লাগবে, একটু ধাঁধার মতো লাগবে, কিন্তু শুধুমাত্র ভাষা দিয়ে অঙ্কের গোটা শরীরটা নির্মাণ করে দেওয়া হচ্ছে এই শ্লোকের মাধ্যমে। ঠিক একদম। দেখুন, শুধু এই সূত্রটাকে বলা হলো এবং ভারতীয় গণিতের যে ঘরানা সেই অনুযায়ী এর কোনো প্রমাণ প্রত্যক্ষভাবে ওখানে পাবেন না, কিন্তু এই সূত্রের প্রয়োগে যে 6খানা অঙ্ক ওখানে পরপর করা হচ্ছে, সেই অঙ্কগুলো করার যে ধাপ, প্রথমে সেই সমস্যাকে উদ্ধৃত করা, তাকে ওরা বলতেন ন্যাস, এবং তারপরে তার যে সমাধান অংশ, এবং সমাধানের পরে যে প্রত্যয়ন, মানে যে সমাধান হলো তাকে আবার মূল সমস্যায় বসিয়ে আজকের হিসেবে বললে ভেরিফাই করে দেখানো যে সেই সমাধান, ওখানে যে অ্যাপ্রক্সিমেট সলিউশন বেরোলো সেটা মূল সমস্যায় বসলে পরে সমস্যাটি সেখানে তার সাথে মিলে যাচ্ছে। এই যে ঘরানা, এই ঘরানাই ভারতবর্ষীয় গণিতের এক অদ্ভুত ঘরানা, এবং এই ঘরানাতেই এখানে নানান সমস্যা। আমি যে বিষয়গুলোর কথা বললাম তার বাইরেও ধরুন ওখানে যোগফল বা গুণফলের যে সিরিজ, সোনার বিশুদ্ধতার যে হিসেব, অর্থাৎ মিশ্রণজনিত সমস্যা, যেটা করতে গেলে আজকের ভাষায় বললে আপনাকে ওয়েটেড অ্যারিথমেটিক মিন, এই গোছের ওখানে সূত্র আপনি পাবেন। আমরা প্রথমে হয়তো আর্কিমিডিসের কথা ভেবে বসবো, যে সেই ইয়েতে পড়ে যাওয়া। আপনি সত্যি এগুলো অবাক করা, মানে এগুলো নিয়ে অনেক বেশি চর্চা আমাদের দেশে হওয়া উচিত। আমাদের আধুনিক ছেলে মেয়েদের এগুলো জানার অধিকার আমাদের আছে। এগুলো আমাদের যে দেশে এই অসামান্য উচ্চতায় উঠেছিল গণিত এক সময়। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায় রয়েছেন এবং তিনি আমাদের কাছে ব্যাখ্যা করছেন যে বাকশালী ম্যানাস্ক্রিপ্ট, বাকশালী পাণ্ডুলিপি, বাকশালী নামে গ্রামে পাওয়া সেই পাণ্ডুলিপি কী তাৎপর্য বহন করে, কেন এটা নিয়ে গবেষকরা আজও উচ্ছ্বসিত, আজও অর্থে যখন থেকে আবিষ্কৃত হয়েছে তারপর থেকে। তো আমরা তার কাছে জানতে চাইব যে
একটা আন্দাজ তো পাওয়া যায় যে আচ্ছা এখানে রয়েছে, হতে পারে অমুক শতাব্দীতে এটা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের কাছে তো নতুন নতুন পদ্ধতি আছে, কার্বন ডেটিং নামে একটা জিনিস আছে। তো সেই সব করে কি এর ইতিহাস বা এর প্রাচীনত্ব বোঝার চেষ্টা হয়েছে? নিশ্চয়ই হয়েছে, সেই আলোচনায় আসবো। তার আগে আপনার অনুমতি নিয়ে একটা কথা আমি তুলে ধরি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, যে এই অসাধারণ গাণিতিক রচনার মূল লেখক কে তা কিন্তু আমাদের জানা নেই। এটা সম্ভবত পুরনো কোনো রচনার অনুলিপি, যেখানে হয়তো আরও কিছু সংযোজন করে তার গদ্যে ব্যাখ্যা দেয়া হয়েছে। এর যে 50 নম্বর পৃষ্ঠা, নম্বর অবশ্য আধুনিক বিশেষজ্ঞদের দেওয়া, মূল পাণ্ডুলিপিতে কোনো পৃষ্ঠা সংখ্যা বলা ছিল না, সেই 50 নম্বর পৃষ্ঠায় একটা কলোফন অংশ আছে। আমাদের সৌভাগ্য যে সেইটা পড়ে আমরা একটা আন্দাজ করতে পারছি। সেখানে বলা আছে এক শৈব ব্রাহ্মণ গণিতজ্ঞের কথা, যিনি নিজেকে গণকরাজ ছজ্জকের পুত্র, গণকরাজ ছজ্জক পুত্র ব্রাহ্মণেনা, এইভাবে নিজের পরিচয় দিচ্ছেন এবং দাবি করছেন যে মার্তিকাবতী নামে কোনো এক স্থানে এটি লিখিত হয়েছিল কোনো এক বশিষ্ঠের পুত্র হাসিক এবং তার বংশধরদের ব্যবহারের জন্য। এবং এই পাণ্ডুলিপি রচনার কথা বলতে গিয়ে লেখক যে শব্দ ব্যবহার করেছেন তা হলো লিখিতম। সংস্কৃত পণ্ডিতরা বলছেন এটা যদি তার নিজস্ব মৌলিক রচনা হতো তবে হেটো লিখতেন কৃতম বা বিরচিতম। অর্থাৎ এ থেকে আন্দাজ করা যাচ্ছে যে এই পাণ্ডুলিপিটি এর কোনো মূল পাণ্ডুলিপির অনুলিখন মাত্র, মূলটি হয়তো আরও পুরনো। এইবার আসি আপনার প্রশ্নে, যে এর যে সময়কাল নির্ধারণ, এই সময়কাল নির্ধারণ আগে তখনকার বিশেষজ্ঞরা করার চেষ্টা করেছিলেন এর যে সমস্যাগুলো বলা আছে, তার ভাষা, তার ব্যাকরণ, সেই যে মানের এককগুলো ব্যবহৃত হয়েছে, তার যে লিপি, সেই সূত্রে বলি যে এটা রচিত হয়েছে প্রাকৃতের এক উপভাষা যাকে গাথা বলা হয় এবং সারদা লিপিতে লেখা, যা এক সময় কাশ্মীর অঞ্চলে চালু ছিল। এই বিশ্লেষণ থেকে এর সময়কাল নির্ণয় করার চেষ্টা বিশেষজ্ঞরা করেছেন এক সময়, এবং এতে তাদের কিন্তু খুব মতৈক্য আছে এমন নয়। বিভিন্ন বিশ্লেষণে বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে তারা যে সময়কালের কথা ভেবেছেন সে প্রায় 1000 বছরের এদিক ওদিক হয়ে যায়। এই দিক থেকে দেখতে গেলে 2017 সালের সেপ্টেম্বর মাসে যখন বডলেইয়ান লাইব্রেরির কর্তৃপক্ষ, এই সুবাদে বলি যে বডলেইয়ান লাইব্রেরির কাছে এটা চলে গেছিল 1902 সালে। ওই যে হর্নেল, কোথায় এই লাইব্রেরি? এই লাইব্রেরি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। হর্নেল যখন তার কাজ শেষ করে ফেললেন এর ওপর গবেষণার, তখনকার ব্রিটিশ ভারতবর্ষে যা স্বাভাবিক, এটা চলে গেল ব্রিটিশের হাতে এবং সেটা চলে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বডলেইয়ান লাইব্রেরিতে। আজও সেখানেই এটা সুরক্ষিত আছে, হাত দেওয়া যায় না, দূর থেকে দেখতে হয়। তবে সৌভাগ্য যে এখনকার যে আমাদের বর্তমান যে টেকনোলজি, তার সাহায্যে এর প্রতিটি পৃষ্ঠার খুব ভালো হাই ডেফিনেশন, হাই রেজলিউশন ছবি তুলে সেই ছবিগুলো এখন আমরা দেখতে পাই। ফলে এর কি যে লেখা আছে অত্যন্ত ভঙ্গুর, বুঝতেই পারছেন, বার্চ গাছের ছালের ওপর লেখা, কাজে অত্যন্ত ভঙ্গুর এই জিনিসটি একটা অ্যালবামের মতন করে সেখানে রাখা আছে। উইন্ডোর মধ্যে দিয়ে দুপাশ থেকে সেটা দেখা যায়। তার ছবিগুলো কিন্তু এখন আমরা ইন্টারনেটে সুবাদে আমাদের কম্পিউটারের স্ক্রিনে ফেলে বড় করে দেখতে পারি। কাজেই সেগুলোর ওপর গবেষণা করা, ওটাকে হাতে ধরা না গেলেও দূর থেকেও সম্ভব। সেই সূত্রে বলি যে যখন এটা নিয়ে এর সময়কালের আলোচনা হলো, 2017 সালে বডলেইয়ান লাইব্রেরি কর্তৃপক্ষ অক্সফোর্ডের রেডিও কার্বন অ্যাক্সিলারেটর ইউনিটের একটা বিশেষজ্ঞ দল তৈরি করে তারা এর একটা C14 বিশ্লেষণ করেন। এবং সেই বিশ্লেষণের সময় এরা বার্চের যে অংশ ছালের, যেখান থেকে কালি লাগা নেই এমন 5টা নমুনা সংগ্রহ করে তার থেকে 3টে নমুনা বেছে বিশ্লেষণ করেন। এবং সেই বিশ্লেষণের ফলাফল তারা নিজেরাই, তাদের টিমের একজন প্রখ্যাত গণিতবিদ, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্কাস ডু সুটয়, তিনি সেই ফলাফলকে অত্যন্ত আগ্রহের সাথে তুলে ধরেন পৃথিবীর কাছে ইউটিউবের মাধ্যমে। এবং সেখানে দেখা যায় যে 3টে বিশেষ পাতার ওপরেই বিশ্লেষণ হয়েছিল, ফোলিও 16 সেটার সময়কাল 224 থেকে 383 খ্রিস্টাব্দ, ফোলিও 17 680 থেকে 789 খ্রিস্টাব্দের মধ্যে কখনো, আর ফোলিও 33 885 থেকে 993 খ্রিস্টাব্দের মধ্যে কখনো। এই যে অপ্রত্যাশিত এই যে সময়গত ব্যবধান, এটা বর্তমান বিশেষজ্ঞদের কয়েকজনের আগের প্রস্তাবিত তারিখের সাথে অসঙ্গতিপূর্ণ। যদিও অন্য অনেক বিশেষজ্ঞের সাথে তার সময়কালের পূর্ববর্তী অনুমানগুলো কিন্তু মোটেই একমত ছিল না। আমি আগেই বলেছি প্রায় সহস্রাব্দ ব্যাপী বিভিন্ন সময়কালের মধ্যে ছড়িয়ে। কিন্তু হলে কি হবে, আজকের যুগে যারা বিশেষজ্ঞ তাদের যে বর্তমান একাডেমিক অবস্থান ভারতীয় শূন্যের আবির্ভাবের সময়কাল সম্পর্কে, যেটা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল তাদের,
এই C14 পরীক্ষার ফলাফলে তারা এক প্রকার অস্বস্তিতে পড়েন এবং তাঁরা কয়েকজন মিলে কয়েক মাসের মধ্যেই এটাকে সমালোচনা করে, তীব্র সমালোচনা করে, হিস্টোরিক্যালি অ্যাবসার্ড বলে একটি পেপার কয়েক মাসের মধ্যেই পাবলিশ করেন। এবং তাঁদেরই চাপে পড়ে বডলেইয়ান কর্তৃপক্ষ কিন্তু তাদের যে এই ফলাফলটা পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ পর্যন্ত করেননি। আমরা যারা এই বিষয়ে গবেষণা করি, আমরা লেখালেখি অনুরোধ করায় ব্যক্তিগতভাবে আমাদের কাছে তাদের সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ইত্যাদি সব পাঠিয়েছেন, কিন্তু এটাকে ফর্মালি তারা কোথাও পাবলিশ করলেন না। কিন্তু এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন যে সমস্ত ফোলিও থেকে একটা করে নমুনা না নিয়ে মাত্র 3টে বা 5টা নির্দিষ্ট নমুনা কিভাবে নির্বাচন করা হয়েছিল? কেনই বা প্রত্যেকটা থেকে একটা নমুনা নিয়ে একেবারে এই বিতর্কের অবসান ঘটানো হবে না? সেটা হলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বডলেইয়ান কর্তৃপক্ষ আন্তর্জাতিক একটি বডি আছে যারা এই জিরোর অরিজিন নিয়ে কাজ করে, গবেষণা করে, তার নাম হচ্ছে দ্য জিরো প্রজেক্ট। তারা সারা পৃথিবীর নানান বিশেষজ্ঞদের জড়ো করে তৈরি করা এই প্রজেক্ট ওখানে লেখালেখি করেছিল যে তাদের আন্তর্জাতিক যে বিশেষজ্ঞ মণ্ডলী তাদের নজরদারিতে আবার এই টেস্ট করা হোক যাতে করে এই বিতর্কের অবসান হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বডলেইয়ান কর্তৃপক্ষ লিখিতভাবে তার উত্তরে জানান একটি চিঠি, আমি তার একটি লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। While an exceptional case was made in 2016 for Bakshali manuscript, the Bodleian exercises a policy of non-destructive analysis. অর্থাৎ তাঁরা ওই যে পাতার একটু অংশ ভেঙে নিয়ে তাকে তো C14 করতে হচ্ছে, অতএব ওরা বললেন যে এই ডিস্ট্রাকটিভ অ্যানালিসিস আমরা আর করব না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এরপরে ঘটল। কোনো অজ্ঞাত কারণে তারা হঠাৎ বাইরের দুনিয়ার অগোচরে 2024 সালের শেষ ভাগে আবার এই C14 পরীক্ষা করলেন বিশেষ 5টি পাতার উপর, যার মধ্যে আগেরবারের ওই যে পৃষ্ঠা 16 যেটা সবচেয়ে পুরনো বেরিয়েছিল 3য় শতাব্দীর, আর পৃষ্ঠা 33 যেটা 9ম শতাব্দীর, এই দুটো ছিল, আর এর বাইরে ছিল নতুন 3টি পৃষ্ঠা। এর ফলাফল প্রকাশের পর অদ্ভুতভাবে দেখা গেল তাদের যে নতুন গবেষণা সেই অনুযায়ী ওই পৃষ্ঠা 33-এর বয়স কিন্তু ঠিক আগেরবারের পরীক্ষায় পাওয়া বয়সের সঙ্গে মিলে গেল, আর পৃষ্ঠা 16 যার সময়কাল আগেরবারের পরীক্ষায় 3য় বা 4র্থ শতাব্দী বলে মনে হয়েছিল সেটা নাকি 10ম বা একাদশ শতক হবে। আর অন্য 3টে পৃষ্ঠা তো গত পরীক্ষায় ছিল না, তাই তাদের প্রাপ্ত সময়কাল এভাবে মিলিয়ে দেখা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক উদ্যোগ দ্য জিরো প্রজেক্টের প্রস্তাব অনুসারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মণ্ডলীকে দিয়ে এই C14 পরীক্ষা পুনরায় করার প্রস্তাব ফিরিয়ে দেবার পর বডলেইয়ান কর্তৃপক্ষ নিজের মতন করে করা এই পরীক্ষা, যার ফলাফল ঠিক বিশেষ ওই 16 নম্বর পৃষ্ঠার ক্ষেত্রে ইউরোপ কেন্দ্রিক বিশেষজ্ঞতার যে পূর্বঘোষিত সময়কাল তার সঙ্গে মিলে গেল, এটা অনেকেরই ভুরু কুঁচকে দিয়েছে। সন্দেহ নিরসনে ভারত সরকারের এগিয়ে আসা উচিত। তারাই পারেন উপযুক্ত কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক তদারকিতে বাকশালী পাণ্ডুলিপির প্রতিটি পৃষ্ঠার C14 সময়কাল নির্ধারণের মাধ্যমে এই বিতর্কের সুষ্ঠু সমাধান করতে। দুঃখের বিষয়, আমি যতদূর জানি এখনও পর্যন্ত এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি, অনুরোধ ইত্যাদি জিরো প্রজেক্টের তরফ থেকে করা হলেও এখনও পর্যন্ত সেভাবে কোনো সাড়া মেলেনি বা সেরকম কোনো উদ্যোগ দেখা যায়নি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করতে চাইব। আগেই বলেছিলাম সময় সীমিত, তার মধ্যে আমরা একটু সিদ্ধান্তে আসি। সেটা হচ্ছে যে আমাদের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো তো পুষ্ট হয় প্রমাণের দ্বারা। তো এই যে প্রমাণ, সেটা এসে পড়ল ইংরেজের হাতে, এবং ইউরোপের অগ্রণী একটা শক্তি, সেটা অগ্রণী দেশ। তাহলে কি আমরা ধরে নেব যে তাদের মাধ্যমে ইউরোপের মানুষও জানলো যে ভারতের গাণিতিক ঐতিহ্য কত প্রাচীন এবং তারা সেটা মেনে নিল? নাকি সেটা হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল, আজও হয়তো সেই প্রতিষ্ঠার কাজ হয়নি পুরোপুরি? কোনটা? দেখুন, আমার মনে হয় আজও এই নিয়ে সেই অর্থে প্রতিষ্ঠিত সকলের সর্বজনগ্রাহ্য একটা ঐকমত্য তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম নয়। তবে এইটুকু বলতে পারি, এইগুলো নিয়ে ইদানিংকালে গত 30-40 বছরে যে একটা ব্যাপকতর চর্চা ভারতবর্ষে হচ্ছে, তার একটা ছায়া কিন্তু এই ইউরোপ বা আমেরিকার অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞ যারা প্রাচীন গণিত নিয়ে চর্চা করেন তাদের অনেকের কাজের মধ্যেও ধরা পড়ছে। বিশেষ করে এই যার কথা আমি বললাম, মার্কাস ডু সুটয়, তার ইদানিংকালের লেখা বই ব্লুপ্রিন্টস, বা আরেকজন বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল, যার বিভিন্ন বইয়ের কথা জ্ঞানীজন মাত্র এখন জানেন। তিনি তার যে সদ্য কিছুদিন আগে বের করা বই দ্য গোল্ডেন রোড, এসব জায়গায় তারা কিন্তু প্রাচীন ভারতবর্ষের এই গণিতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে, অত্যন্ত সম্ভ্রম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করছেন। কাজেই সেটা আমাদের কাছে একটা ভালো দিক। আর বাকশালী পাণ্ডুলিপির এই যে আরেকটা বৈশিষ্ট্য, এই যে সংখ্যা শূন্যকে বিন্দু দিয়ে লেখা, এইটার সুবাদে
একটা জায়গা ধরা যায় যে সময় ভারতবর্ষে শূন্যকে বিন্দু দিয়ে উল্লেখ করা হতো, যেটা আপনার চতুর্থ শতক নাগাদ সুবন্ধুর যে বাসবদত্তা, সেই বাসবদত্তায় দেখা যায় যে শূন্যকে বিন্দু দিয়ে বোঝানোর একটা রূপক বর্ণনা রয়েছে। রানী বাসবদত্তা রাত্রির আকাশের দিকে তাকিয়ে ভাবছেন যে স্বয়ং ঈশ্বর যেন চাঁদের চক্ষরি দিয়ে কালো আকাশে শূন্য বিন্দুর মতো তারাদের এঁকে রেখেছেন। শূন্য বিন্দবৈব বিলিখিতম, অর্থাৎ সেই ভারত যে শূন্যকে বিন্দু বলে চিনত, একটা নাটকে যখন এই কথা উঠে আসছে তখন সাধারণের মধ্যে তার মানে এই কথা গ্রহণীয়তা গ্রহণযোগ্য ছিল। কাজেই বাকশালী পাণ্ডুলিপির কোনো পৃষ্ঠা যদি C14 ডেট সাজেস্ট করে যে সেটা তৃতীয় বা চতুর্থ শতাব্দীর, সেটাকে এক কথায় হিস্টোরিক্যালি অ্যাবসার্ড বলে উলিয়ে দেওয়া বোধহয় খুব তথ্যসঙ্গত হবে না। কাজেই এই বিষয়ে আরও গভীর বিস্তারে আলোচনা করার, ভাবার এবং দেখার অবকাশ আছে। বেশ, আসলে যেটা হয় যে এই ধরনের একটা আলোচনা আমরা অনেকক্ষণ ধরে করতে পারি এবং সেই সুযোগটা আছেও বহু জায়গায়, কিন্তু আমাদের অন্যের সাথে আমরা চেষ্টা করি মানুষকে ভাবনার সূত্রটা দিয়ে দেওয়ার। আপনারা অনেকেই হয়তো দেখবেন অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য ইউটিউবেও আছে, এমনকি ইংরেজিতে আছে, বাংলাতেও আছে, তার কিছু কিছু আমাদের আকাশবাণীতেই রেকর্ড করা, সেগুলোও আছে। তো আপনারা যদি সেগুলো খুঁজে দেখেন আরও বিস্তারে হয়তো পাবেন। আজকে সময়ের সীমা মেনে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমরা খেয়াল রাখবো যে এই বিষয়ে যদি আপনাদের কিছু আলাদা আগ্রহ তৈরি হয় সেটা মেটানোর। তাকে ধন্যবাদ জানাই এবং বলি যে অন্বেষা অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার যেমন হচ্ছে, প্রত্যেক রবিবার কিন্তু সকাল 8টায় বিজ্ঞান ধারাবাহিক প্রচারিত হচ্ছে। বিজ্ঞান ধারাবাহিক আমরা শুনছি, আপনারা জানান কেমন লাগছে। আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায়, একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।